সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ২৮তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ঝড় মাথায় করে মামুন জাহানারাদের বাসায় এসে উঠল। হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে। চোখের সামনে একটা ইলেকট্রিসিটির পিলার ভেঙে পড়ল। এত পলকা ধরনের পিলার আজকাল বানায় নাকি? ধক করে আগুন বের হয়ে বিকট শব্দ। তার প্রায় সঙ্গে সঙ্গেই জাহানারাদের বাড়ির সামনের কাঁঠাল গাছের একটা ডাল ভেঙে টিনের চালে পড়ল। আগের বারের চেয়েও বিকট শব্দ হলো। তারপর শুরু হলো শিলাবৃষ্টি। গত ৫ বছরে ঢাকা শহরে এরকম শিল পড়েনি। জাহানারাদের ঘরের দরজা জানালা সব বন্ধ। অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কাধাক্কি করার পর ভেতর থেকে জাহানারার ভীত গলা শোনা গেল। কে? আমি আমি মামুন। বিস্মিত জাহানারা দরজা খুলতে খুলতে বলল, আপনি এখানে কি করছেন? আসবার সময় পেলেন না? এরকম ঝড় হবে বুঝতে পারিনি। টর্নেডো কিনা কে জানে। টর্নেডো নয়, কালবৈশাখী। আসুন, ভেতরে আসুন, দরজা বন্ধ করে দেব। জাহানারাদের বাড়ির একটা অংশ টিনের চাল। শিলাবৃষ্টির কারণে প্রচণ্ড শব্দ হচ্ছে। একটা ঘরের জানালা খুলে গেছে। সেই জানালা আছড়ে পড়ছে বারবার। জাহানারা বলল, অন্ধকারে বসে থাকুন, আমি আগে ঘর সামলাই। মামুন কৈফিয়তের ভঙ্গিতে বিড়বিড় করে কি যেন বলল। শব্দের কারণে কিছু বোঝা গেল না। ভেতর থেকে জাহানারার মা চেঁচাচ্ছেন, কে এসেছে? কার সঙ্গে কথা বলছিস? জাহানারা জবাব না দিয়ে ভেতরে চলে গেল। মামুন এরকম সময়ে চলে আসায় তার একটু লজ্জা লজ্জা করছে, আবার ভালোও লাগছে। ঘরে শুধু সে আর মা। অন্যরা ফুপুর বাসায় বেড়াতে গেছে, রাতে থেকে যাবে। এতক্ষণ ভয় ভয় করছিল, এখন ভয়টা কমেছে। জাহানারা কিছুক্ষণ পর আবার এসে ঢুকল। হাসি মুখে বলল, আমাদের ছাদে প্রচুর শিল পড়েছে, শিল কুড়াবেন? মামুন অবাক হয়ে বলল, শিল কুড়াবো মানে? শিল কি, আম নাকি? আমি শিল কুড়াতে যাচ্ছি, আপনি আমার সঙ্গে আসুন তো, একা একা ভয় লাগছে। শিল দিয়ে কি করবেন? কিছু করব না, ছোটবেলায় কুড়াতাম, এখন আবার ইচ্ছা করছে। ঝড় কমুক। ঝড় কমেছে, শুধু বাতাস দিচ্ছে। আসুন তাড়াতাড়ি, এত অনুরোধ করতে পারবো না। মামুন উঠে দাঁড়ালো। আশ্চর্য কাণ্ড, উঠে দাঁড়ানো মাত্র জাহানারা বলল, থাক থাক, এমনি বলছিলাম, ঠাট্টা করছিলাম। ঝড় বৃষ্টির মধ্যে ঠাট্টা করতে ভালো লাগে। তাই নাকি? আমি অবশ্যই জানতাম না। আমি ভেবেছি আপনি বুঝি সত্যি সত্যি। আমাকে কি আপনার কচি খুকি বলে মনে হয়? না, তা না, তবে আমরা বড়রা অনেক সময় ছোটদের মতো আচরণ করি। তা অবশ্যই করি। এখন কি আপনি বড়দের মতো একটা আচরণ করবেন? আপনাকে একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে টেলিফোন করে খোঁজ নিয়ে আসবেন মীরারা ভালো আছে কিনা। মা চিন্তা করছেন। কোনো একটা দোকানে বা ফার্মেসিতে টেলিফোন পাবেন। নাম্বারটা বলুন। খুব সহজ নাম্বার, 442345। মনে থাকবে না কাগজে লিখে দেব? মনে থাকবে। টেলিফোন করে আসুন, তারপর চা খাবেন, নাকি আজও ওই দিনের মতো ভাত খেতে চান? মামুন বিস্ময় বোধ করছে। জাহানারার কথা বলার ভঙ্গি তার স্বভাবের সঙ্গে মিশ খাচ্ছে না। বড় বেশি তরল গলায় কথা বলছে। আজ কিন্তু খাবার ওই দিনের চেয়েও খারাপ। ডিমের তরকারি এবং আলু ভাজা। খেতে পারবেন? পারবো। জাহানারা হেসে ফেলল। তার হাসিটা খুব সুন্দর। যার হাসি সুন্দর তার কান্না নাকি কুশ্রী। জাহানারা কাঁদলে কেমন দেখাবে কে জানে। জাহানারা বলল, এরকম মুখ গম্ভীর করে কি ভাবছেন? কিছু ভাবছি না, আপনার জন্য সামান্য একটা উপহার এনেছি, গল্পের বই, আপনার জন্মদিনের উপহার হিসেবে। জাহানারা অবাক হয়ে বলল, আজ আমার জন্মদিন, আপনাকে কে বলল?
মীরা বলেছিল, গতবার যখন এসেছিলাম ওকে জিজ্ঞেস করেছিলাম। ওর কোনো কথা বিশ্বাস করবেন না। আজ হচ্ছে ওর জন্মদিন। ফুপু এই উপলক্ষে তাকে দাওয়াত করেছেন। গল্পের বইয়ে কি আপনি আমার নাম লিখেছেন? জি না। তাহলে এটা তাকেই দিন। এখন যান, টেলিফোন করে আসুন। নাম্বারটা মনে আছে? জি আছে, 442345। আপনার স্মৃতিশক্তি তো চমৎকার। মামুনের স্মৃতিশক্তি মনে হচ্ছে তেমন ভালো নয়। পানিতে ভিজে কাদায় মাখামাখি হয়ে সে যখন টেলিফোনের একটা ব্যবস্থা করলো, তখন দেখা গেল নাম্বার মনে নেই। 2, 3 এবং 4, 5-এ গন্ডগোল। কোনটা আগে কোনটা পেছনে কিছু মনে নেই। সব তালগোল পাকিয়ে গেছে। হাসিনার শরীরটা আজ অন্য দিনের চেয়ে অনেক ভালো। ঝড় বৃষ্টির সময় ছোটাছুটি করে দরজা জানালা বন্ধ করেছেন। অন্য সময় অল্প একটু হাঁটাহাঁটিতেই হাঁপ ধরে যায়। আজ তেমন হচ্ছে না, বরং অনেক দিন পর ঝড় বৃষ্টিটা তার ভালোই লাগলো। এখন আর তেমন ভালো লাগছে না। জাহানারা ছেলেটির সঙ্গে খুকিদের গলায় কথা বলছিল। কেন বলছিল? জাহানারা এরকম করে কখনো কথা বলে না। ছেলেটির সম্পর্কে তার মনে কি আছে তা পরিষ্কার জানা উচিত। জিজ্ঞেস করতে কেমন বাধো বাধো লাগে। মীরা হলে এতক্ষণে হড়বড় করে সব বলে ফেলত। জাহানারা, বলো মা। ওই ছেলে চলে গেছে? আবার আসবে। টেলিফোনে মীরার খোঁজ নেবে, তারপর আসবে। ও, রাতে এখানে খাবে মা? চট করে কিছু কি করা যায়? হাসিনা একবার ভাবলেন, বলেন, রাতে খাবে কেন? তিনি তা বলতে পারলেন না। শীতল গলায় বললেন, দেখ কিছু আছে কিনা। রাতে খাবে বলে তুমি কি বিরক্ত হচ্ছ মা? না, বিরক্ত হব কেন? ঢাকা শহরে কি এই ছেলের কোনো আত্মীয় স্বজন আছে? কেন বলো তো? না, এমনি একটু খোঁজ খবর করতাম। কিসের খোঁজ খবর? হাসিনা জবাব দিলেন না। জাহানারা সহজ গলায় বলল, তুমি যা ভাবছ সেসব কিছু না মা। সেসব কিছু হলেই বা ক্ষতি কি? হাসিনা তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ ছিল, অভিমান ছিল, বিষাদ ছিল এবং কিছু পরিমাণে মিনতিও ছিল। জাহানারা একটি নিঃশ্বাস ফেলল। হাসিনা নরম স্বরে বললেন, ছেলেটা ভালো, আমার পছন্দ হয়েছে। জাহানারা বলল, পছন্দ হলে কি করতে হবে? জাহানারার গলার স্বরে রাজ্যের বিরক্তি। হাসিনা অবাক হলেন। এরকম তো হবার কথা নয়। তার ধারণা জাহানারাও ছেলেটিকে পছন্দ করে। এই পছন্দ সাধারণ পছন্দেরও বেশি। তাহলে কি তার ধারণা ভুল? ভুল তো হবার কথা নয়। এইসব ব্যাপারে মারা সচরাচর ভুল করেন না, তিনিও করেননি। ছেলেটি যে কবার এসেছে, জাহানারার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে কথা বলেছে কিশোরীদের তরল গলায়, শব্দ করে হেসেছে। এসব কিসের লক্ষণ তা তিনি জানেন। তাহলে জাহানারা এমন করছে কেন? অন্য কোনো গোপন রহস্য আছে কি? তার জানতে ইচ্ছে করে। তবে জানতে ইচ্ছে করলেও লাভ নেই। জাহানারা মুখ খুলবে না। মুখ তালা বন্ধ করে রাখবে। 10টা কথা জিজ্ঞেস করলে একটার জবাব দেবে। সেই জবাব থেকে কিছু বোঝা যাবে না। হাসিনা ক্ষীণ স্বরে বললেন, জাহানারা, তুই আমার পাশে বস তো। জাহানারা সহজ গলায় বলল, পাশেই তো বসে আছি মা। হাসিনা পাশ ফিরে মেয়ের কোলে একটা হাত রাখলেন। কোমল স্বরে বললেন, ছেলেটাকে আমার খুব পছন্দ, ঠান্ডা ছেলে। আজকাল এরকম দেখা যায় না। আজকাল বুঝি ছেলেরা সব গরম হয়ে গেছে? তুই এমন রেগে যাচ্ছিস কেন রে মা? রেগে যাবার মতো কিছু বলেছি? ছেলেটাকে ভালো লেগেছে, এইটা শুধু বললাম। এতে দোষের কি হলো? না, দোষের কিছু হয়নি। আমি রাগ করিনি। একজনকে ভালো বলবে, তাতে আমি রাগ করব কেন?
আমরা আগের কালের মানুষ, এ কালের কাণ্ড কারখানা কিছু বুঝি না রে মা। জাহানারা খানিকক্ষণ চুপ করে রইল। মায়ের রোগশীর্ণ হাতের উপর নিজের হাত রাখল। তারপর খুবই নিচু গলায় প্রায় অস্পষ্ট স্বরে বলল, ছেলেটাকে নিয়ে তুমি যা ভাবতে শুরু করেছ তা না ভাবলেই ভালো হয় মা। মামুন সাহেবের বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিনের মধ্যেই বিয়ে হবে। হাসিনা তীক্ষ্ণ গলায় বললেন, কিছুদিনের মধ্যে বিয়ে হবে? তাহলে এখানে এসে কেন বসে থাকে? এটা কি ধরনের ভদ্রতা? বিয়ে হচ্ছে বলে সে বাড়িতে আসবে না এমন তো কোনো কথা নেই মা। হাসিনার চোখে পানি এসে গেল। তিনি সেই পানি লুকোবার কোনো চেষ্টা করলেন না। তিনি ভেবেই নিয়েছিলেন জাহানারার সঙ্গে এই ছেলেটির বিয়ে হবে, সংসারের ভিত পাকা হবে। জাহানারা বলল, চা খাবে নাকি মা? না। শরীর খারাপ লাগছে? হুম। তুমি এমন ভেঙে পড়ছো কেন? এই ছেলে ছাড়া কি দেশে ছেলে নেই? মেয়ের বিয়ে দিতে চাও দেবে, আমি তো কখনো না বলিনি। একদিন শাড়ি গয়না পরে বরের বাড়িতেই চলে যাব, তখন হায় হায় করবে। হাসিনা জবাব দিলেন না। মেয়ের কোল থেকে হাত সরিয়ে নিয়ে পাশ ফিরলেন। জাহানারার মুখের দিকে তাকিয়ে থাকতে এখন আর ইচ্ছা করছে না। জাহানারা রান্নাঘরে চলে গেল। রান্না করতে ইচ্ছা করছে না, তবু করতে হবে, এর থেকে মুক্তি নেই। মার জন্যে তার বেশ খারাপ লাগছে। এই মহিলার ভাগ্যটাই এরকম, দুদিন পর পর শুধু আশাভঙ্গ হয়। বছর 2 আগে একবার হলো। চমৎকার ছেলে, ফর্সা, লম্বা, হাসি খুশি, এমন একটা ছেলে যে দেখলেই পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছা করে। বিয়ের সব ঠিকঠাক। ছেলের এক মামা পাথর বসানো একটা আংটি দিয়ে জাহানারার মুখ দেখে গেলেন। বিয়ের দিন তারিখ ঠিক হলো, 17ই কার্তিক। বিয়েটা হলো না। কেন হলো না সে এক রহস্য। তারা হঠাৎ জানালো একটু সমস্যা হয়েছে। কি সমস্যা কিছুই বলল না। কি লজ্জা, কি অপমান! লাল পাথর বসানো আংটি জাহানারা খুলে ট্রাঙ্কের নিচে লুকিয়ে রাখল। একবার ভেবেছিল নর্দমায় ফেলে দেবে, ফেলতে পারেনি। আংটিটা নিলেই ফর্সা, লম্বা, কোঁকড়ানো চুলের ছেলেটির ছবি মনে আসে। শত অপমানের মধ্যেও কেন জানি ভালো লাগে। কতদিন কতজনের সঙ্গে দেখা হয়, এই ছেলেটির সঙ্গে কখনো দেখা হয় না। জাহানারা ঠিক করে রেখেছে, যদি কখনো দেখা হয় তাহলে সে হাসি মুখে এগিয়ে যাবে, খুব পরিচিত ভঙ্গিতে বলবে, কি কেমন আছেন, চিনতে পারছেন আমাকে? জাহানারা কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল। আর ঠিক তখন ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটল। বাঁ পায়ের উপর কেতলি উল্টে পড়ল। কেতলি ভর্তি ফুটন্ত পানি, হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ঝলসে গেল। জাহানারা কোনো শব্দ করল না, দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করল। রাতে প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘোরে মনে হলো যেন লম্বা, ফর্সা, কোঁকড়ানো চুলের ছেলেটি তার পায়ের কাছে বসে আছে। বিরক্ত গলায় বলছে, তুমি এত অসাবধান কেন? পা সম্পূর্ণ ঝলসে গেছে, আর তুমি একজন ডাক্তার পর্যন্ত দেখালে না। এরকম ছেলে মানুষই করার কোনো অর্থ হয়? ইস, কি অবস্থা হয়েছে পায়ের! জাহানারা বলল, ছি, তুমি পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে হাত দিলে কি হয়? লজ্জা লাগে। এত লজ্জা লাগার কিছু নেই। জ্বরের ঘোরে সব কেমন এলোমেলো হয়ে যায়। ফর্সা, লম্বা, কোঁকড়ানো চুলের ছেলেটিকে একসময় মামুন বলে মনে হতে থাকে। জাহানারার বড় ভালো লাগে। তার বলতে ইচ্ছে করে, তুমি এত দূরে বসে আছো কেন? ব্যথায় মরে যাচ্ছি, আর তোমার একটুও মায়া লাগছে না? আরও কাছে আসো, দেখো তো জ্বর আরও বাড়ল কি না। কপালে হাত দিলে এমন কোনো পাপ হবে না। দুর্ঘটনা শুরুতে যত সামান্য মনে হয়েছিল, দেখা গেল তা মোটেই সামান্য নয়। পা ফুলে উঠল, 2 দিনের মাথায় ঘা বিষিয়ে গেল। 3য় দিনের দিন ভর্তি করতে হলো হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা ঘা দেখে চমকে উঠলেন। এক রাতে আধো ঘুম আধো জাগরণের মধ্যে জাহানারা শুনল
বুড়ো মতো একজন ডাক্তার বলছেন, আর একটা দিন দেখব, তারপর অ্যাম্পিউট করে ফেলব, গ্যাংগ্রিনের সূচনা। জাহানারা চেঁচিয়ে বলতে চাইল, দয়া করুন, আমার পা কাটবেন না। বলতে পারল না। তার কথা বলতে ইচ্ছা করছিল না। সমস্ত শরীরে ভয়াবহ ক্লান্তি। পায়ে কোনো ব্যথা নেই, মাথায় ভোঁতা যন্ত্রণা। সে যন্ত্রণার ধরনও অদ্ভুত, কেমন যেন নেশা লেগে যায়। মনে হয় থাকুক না, আর শুধু ঘুমোতে ইচ্ছে করে। শরীরের প্রতিটি কোষ আলাদা আলাদাভাবে ঘুমোতে চায়। 11 দিনের দিন জাহানারা পুরোপুরি জ্ঞান ফিরে পেল। তার বিছানার পাশে মামুন বসে আছে। ঘরে অনেক লোক। মা আছেন, মিরপুরের বড় খালা আছেন, বড় খালার ছেলে যে আর্মির অফিসার সেও আছে। জাহানারা বলল, আমার পা কেটে বাদ দিয়েছে, তাই না? মামুন বলল, না। জাহানারার বিশ্বাস হলো না, অথচ বিশ্বাস না হবার কোনোই কারণ নেই। ওই তো রোগা রোগা পায়ের পাতা দুটি দেখা যাচ্ছে। মামুন তার দিকে তাকিয়ে হাসছে। এত সুন্দর লাগছে কেন মামুনকে? কি সুন্দর লাগছে তাকে! সাদা পাঞ্জাবিতে তাকে এত সুন্দর লাগে। জাহানারা চোখ বন্ধ করল। আবার ঘুম পাচ্ছে। ঘুমে তলিয়ে যাবার আগ মুহূর্তে শুনল মামুন বলছে, খালা, আর ভয় নেই, আপনারা বাসায় যান, বিশ্রাম করুন, আমি আছি। আহ, কি চমৎকার শব্দ! আমি আছি। আমি আছির মতো সুন্দর আর কোনো শব্দ কি বাংলা ভাষায় আছে? না, নেই। জাহানারা সুস্থ হবার 15 দিনের মাথায় মামুনের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। হাসিনা মেয়ের বিয়ে উপলক্ষ করে যতটা হইচই করবেন বলে ভেবে রেখেছিলেন, তার কিছুই করতে পারলেন না। একটা কমিউনিটি সেন্টার পর্যন্ত ভাড়া করা গেল না। আলো দিয়ে বাড়ি সাজানো হলো না। মেয়েকে নতুন এক সেট গয়নাও দিতে পারলেন না। তবু তার মনে কোনো অপূর্ণতা রইল না। দীর্ঘদিন পর গভীর আনন্দ বোধ করলেন। তার ভাড়া বাড়ির পলেস্তরা ওঠা কুদর্শন একটা কোঠায় বাসর হবে। মেয়েরা ছোটাছুটি করে ঘর সাজাচ্ছে। এক ফাঁকে সেই ঘরও তিনি দেখে এলেন। অপূর্ব লাগলো, চোখ ভিজে উঠল। কি সুন্দর লাগছে জাহানারাকে! তার এই কালো মেয়ের মধ্যে এত রূপ কোথায় লুকিয়েছিল? নাকি তার এই মেয়ে রূপবতী ছিল, শুধু তার চোখে পড়েনি? জাহানারার চোখ বারবার ভিজে উঠতে লাগলো। তার বড় বোন তার হাত ধরে মেয়ের সামনে থেকে তাকে সরিয়ে নিলেন। রাগী গলায় বললেন, আনন্দের দিনে এরকম করে কেউ কাঁদে? কাঁদতে কাঁদতে তুই দেখি চোখে ঘা করে ফেলবি। বাসর রাতে ঘোর বর্ষণ, পৃথিবী ভাসিয়ে নিয়ে যাবার মতো বৃষ্টি। খুব আনন্দ করছে সবাই। পাড়ার মেয়েরা বৃষ্টিতে ভিজে হইচই করছে। এ ওকে ধরে কাদা পানিতে মাখামাখি করছে, অকারণে হাসছে। হাসিনা ঘর অন্ধকার করে একা একা তার ঘরে শুয়ে আছেন। সমস্ত দিনের উত্তেজনায় তার হাঁপানির টান প্রবল হয়েছে। খুব কষ্ট হচ্ছে। হোক কষ্ট, আরও কষ্ট হোক, শুধু মেয়েটা সুখী হোক। আজ রাত হোক তার জীবনের শ্রেষ্ঠতম রাত। হাসিনার কেন জানি গা ছমছম করতে লাগলো। মনে হচ্ছে অন্ধকার ঘরে কে যেন এসে ঢুকেছে, নিঃশব্দে হাঁটছে। উৎসবের দিনে মৃত আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হন, তাই নিয়ম। তাঁরাই কি এসেছেন? জাহানারার বাবা তো আসবেই। কে বলবে এই মুহূর্তে এই ঘরেই হয়তো সে আছে? মেয়েকে দেখে ফিরে যাবার মুহূর্তে অসুস্থ স্ত্রীকে দেখতে এসেছে। হাসিনা কাতর গলায় বললেন, কে কে ওখানে? কোনো জবাব পাওয়া গেল না, কিন্তু হাসিনার মনে হলো কেউ একজন এসে তার পাশেই বসল। শব্দহীন স্বরে বলল, আমি। চিনতে পারছো না হাসু? পারছি, পারবো না কেন? অনেকদিন তো হয়ে গেল, ভয় হচ্ছিল হয়তো চিনতে পারবে না। হাসিনা ধরা গলায় বললেন, মেয়ের বিয়ে দিয়েছি। খুব ভালো করেছ। একা একা অনেক কষ্ট করলে হাসু। হাসিনা কাঁদতে কাঁদতে বললেন, তুমি পাশে ছিলে না, এইটাই একমাত্র কষ্ট,
এছাড়া অন্য কোনো কষ্টই না। তুমি কেমন আছো? রাত বাড়ছে, ঝড় বৃষ্টির চমৎকার একটি রাত। মুনা লক্ষ্য করল আজ সারাদিন বকুল মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। দুপুরে ভালো মতো খেল না, খানিকটা মুখে দিয়েই উঠে পড়ল। মুনা বলল, কি হয়েছে রে? বকুল হাসি মুখে বলল, খিদে নেই আপা, খিদে হলেই আবার খাবো। তুমি আজ অফিসে গেলে না? আজ শুক্রবার, অফিস বন্ধ। ও আচ্ছা, আমার কিছু মনে থাকে না। বকুল উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, হাতে গল্পের বই। পাড়ায় পাবলিক লাইব্রেরি হয়েছে, বাবু তার মেম্বার, রোজ বই নিয়ে আসছে। 7-8 পাতা পড়ে বকুল সেসব বই ফেরত পাঠাচ্ছে। পড়তে ভালো লাগে না, অথচ আগে কোনো একটা বই পেলে সেটা শেষ না করে উঠতে পারত না। আজও পড়তে ভালো লাগছে না, হাই উঠছে। বকুল বই নামিয়ে রাখল। ঘুম ঘুম আসছে, অথচ ঘুমোতে ইচ্ছে করে না। কারোর সঙ্গে গল্প করতে পারলে ভালো লাগতো, গল্প করার মানুষ নেই। ঘুমোচ্ছিস নাকি বকুল? বকুল বিছানায় উঠে বসল। মুনা আপা গম্ভীর মুখে দরজা ধরে দাঁড়িয়ে। কিছু বলবে আপা? তোর কি হয়েছে বলতো? কি আর হবে, কিছু হয়নি। জহির কি রাগ করে চিঠিতে কিছু লিখেছে? না তো, বিশ্বাস না হলে তুমি চিঠি পড়ে দেখো আপা। এনে দেই, ড্রয়ারে আছে। না, এনে দিতে হবে না। তোর কি বাচ্চা কাচ্চা হবে বলতো ঠিক করে? বকুল অবাক হয়ে বলল, বাচ্চা কাচ্চা হবে কি জন্যে? মুনা বিরক্ত গলায় বলল, যা জিজ্ঞেস করেছি তার জবাব দে, হ্যাঁ বা না বল। না। নেত্রকোনা যেতে ইচ্ছে করছে জহিরের কাছে? না। ইচ্ছা না করলেও তো যেতে হবে। সারা জীবন এখানে পড়ে থাকবি? তোর নিজের ঘর সংসার আছে না? কি করে যাই আপা, আমার তো শরীর খারাপ, মাথার ঠিক নেই। মাথা খুব ঠিক আছে। আজে বাজে জিনিস যে দেখি। এখন তো আর দেখছিস না, ওইখানে গেলেই দেখব। তাহলে আবার চলে আসবি? আচ্ছা, তুমি যা বলো তাই। বকুল একটু আগে বন্ধ করা বই আবার মেলে ধরল। রাগে তার গা জ্বলে যাচ্ছে। আপা মাঝে মাঝে এমন সব কথা বলে যে মেজাজ খারাপ হয়ে যায়। মুনা বলল, একটা দিন ঠিক করে বাবুকে নিয়ে চলে যা। বাকের ভাইও সঙ্গে যাবে, নয়তো জহির রাগ করবে। কে জানে, হয়তো করেও বসেছে। রাগ না করলে এর মধ্যে এখানে একবার আসতো। রাগ করেনি। রাগ না করলে তো ভালোই। মামলায় হার হয়েছে, এজন্যে মন টন খারাপ। আরেকটা কি মামলা দিয়েছে, ওইটাতেও হারবে। কে বলল হারবে? আমার মনে হচ্ছে আপা, একবার হারতে শুরু করলে শুধু হারতেই হয়। তোকে বলল কে? কেউ বলেনি, আমি জানি। আপা, পান খেতে ইচ্ছে হচ্ছে, বাবুকে পাঠিয়ে একটা পান আনাও তো। ওই বাড়িতে থেকে থেকে আমার পান খাওয়া অভ্যাস হয়ে গেছে। তুমিও একটা খাও আপা, ঠোঁট লাল হবে, দেখতে সুন্দর লাগবে। মুনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরুল। যতই দিন যাচ্ছে বকুলের ছেলে মানুষই ততই বাড়ছে। মানুষের বয়স বাড়ে, বকুলের বয়স কমছে, শরীরও খারাপ হচ্ছে। এই বয়সে মেয়েদের চোখে মুখে যে উজ্জ্বল আভা থাকে, বকুলের তা নেই। রাতে খেতে বসেও খানিকক্ষণ ভাত নাড়াচাড়া করে বকুল উঠে পড়ল। মুনা বলল, কি হয়েছে রে? পেট ব্যথা করছে আপা। পেট ব্যথা করছে? বেশি? না, বেশি না। দুপুরেও তো খাসনি। শোবার আগে 1 গ্লাস দুধ খাবো আপা, ওতেই হবে। মুনা দুধ নিয়ে নিজেই গেল। বকুল বিনা বাক্য ব্যয়ে দুধ শেষ করে হঠাৎ নিচু গলায় বলল, তুমি যা বলছিলে
তাই সত্যি আপা। আমি কি বলছিলাম, ও যে দুপুরে বললে বাচ্চা হবার কথা, সে কি? এখন কি করব আপা? কি করবি মানে? কড়াকড়ির কি আছে? বাবুকে মিষ্টি দিয়ে একটা পান আনতে বলো তো আপা, খেতে ইচ্ছে করছে। আলাদা করে যেন জর্দা আনে। আমি নিজেই বাবুকে বলতাম, কিন্তু এখন ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে সমস্যা হয়েছে। বকুল হাসছে, কেমন অদ্ভুত ভয় এবং সংকোচ মেশানো হাসি। মুনা এসে বকুলের পাশে বসল। বকুল প্রায় অস্পষ্ট গলায় বলল, রাগ করনি তো আপা? রাগ করব কেন? বাচ্চা হচ্ছে যে এই জন্যে। পাগলের মতো কথা বলছিস কেন রে বকুল? তুই কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ আপা, পাগল হয়ে যাচ্ছি। পুরোপুরি যেদিন হব সেদিন বুঝবে। আমাকে একটা পাগলা গারদে রেখে আসতে হবে। বকুল এবার কাঁদতে শুরু করল। শিশুদের কান্না। সবাইকে জানাতে হবে যে কান্না শুরু হয়েছে। চোখে পানি থাকবে না, ফোঁপানোর শব্দ থাকবে, শরীর বারবার দুলে উঠবে। আশেপাশের সবাই বুঝবে ভয়াবহ কিছু ঘটে গেছে। কাঁদছিস কেন রে বকুল? মনের দুঃখে কাঁদছি। এত কি তোর মনের দুঃখ যে কাঁদতে হবে? তাহলে যাও, মনের আনন্দে কাঁদছি। মুনা হেসে ফেলল। তার হাসি দেখে বকুলেরও হাসি পেয়ে গেল। অনেক কষ্টে সে হাসি থামিয়ে রাখল। মুনা বলল, কাল ভোরে তোকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর জহিরকে টেলিগ্রাম করব চলে আসতে। বাচ্চা না হওয়া পর্যন্ত তুই আমার কাছে থাকবি। আমার বুঝি ঘর সংসার নেই আপা? একটু আগেই না থাকতে যাচ্ছিলে? এখন যাচ্ছি না। বেশ তো, জহির এসে তাহলে নিয়ে যাবে। মুনা বকুলের হাত ধরে খানিকক্ষণ বসে রইল। মুনার মুখ এখনো হাসি হাসি। বকুল খানিকটা গম্ভীর হয়ে আছে। কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। কিছু বলবি বকুল? কি বলবি বলে ফেল। বাবু যেন কিছু জানতে না পারে আপা। বাবু জানলে কি? লজ্জা লাগে আপা। বকুল মুনাকে জড়িয়ে ধরল। তার গা কাঁপছে। হয়তো আবার কাঁদছে, কিংবা কে জানে, হয়তো আনন্দে হাসছে। বকুলের হাসি কান্নার কোনো ঠিক ঠিকানা নেই।